ব্লাস্টে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ফারজানা বিথি, এটিএন বাংলা। আজকে রবিবার রাত 11:30। সবাই নিশ্চয়ই ডিনার করে একদম রেডি হয়ে আছেন যে আমরা আমাদের সিনে ব্লাস্ট নিয়ে কখন আপনাদের সামনে আসব। এই তো আমরা চলে আসলাম। আর রবিবার এই সময়টায় যেটা হয়, সিনেমার মানুষদের সাথে সাথে আমারও অনেক গল্প স্বল্প থাকে আপনাদের সাথে শেয়ার করবার জন্য, সেগুলো নিয়ে বসে যাই। আজকেও ব্যতিক্রম নয়। আজকেও আমাদের প্রথম দিনের প্রথম আয়োজনে আপনাদের সবার প্রিয় ভালোবাসার আর যেই জবা সবার মনে শরতের জায়গা করে দিয়েছে, তাকে নিয়ে ফেরত এসেছি সিনে ব্লাস্টের আয়োজনে। আপনাদের সবার প্রিয় বাংলাদেশের অন্যতম একজন সুন্দরী কুসুম শিকদার। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আমি কিন্তু আপনারও একজন ফ্যান। হ্যাঁ, আচ্ছা। শরতের জবা চলছে এবং জবা অলরেডি সবার মনে মানে সিজন না থাকলেও ফুটেছে। জবার সাথে সাথে আরো অনেক ফুল ফুটেছে, সেই ফুলগুলো নিয়ে আলোচনা করব। তবে ওয়েলকাম টু মাই শো এন্ড ওয়েলকাম টু এটিএন বাংলা। কেমন লাগছে আজকে আমাদের আয়োজনে এসে? আমার ভালো লাগছে, আর আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, এই জন্য আমার একটু হিংসা হচ্ছে। ওকে, বাট আমি জানি না দর্শকরা হয়তো বা ইতিমধ্যে জানে এই কথাটা যে আমি কিন্তু কুসুম শিকদারকে কুসুম সুন্দরী নামে ডাকি। কারণ কুসুম আপু একটা ইন্টারভিউতে বলেছিল যে কেন আমি তাকে এই নামটাই ডাকলাম, কারণ সুন্দরী তো সবার সাথেই আসলে যায়, সব নায়িকারাই সুন্দর। বাট কুসুম সুন্দরী বলার একটা এক্সপ্লেনেশন আগে দিয়ে দিই। তাকে যখন প্রথম আমি দেখেছিলাম, ওইটা ছিল একটা লাল গালিচার প্রোগ্রাম, ইন্টারভিউ, এবং হুটহাট সবাই আসছিল। সো আই হ্যাভ টু প্রিপেয়ার মাইসেলফ যে ওনাকে আমি এক্সট্রা কোনো বিশেষণ কি দিতে পারি। ইনস্ট্যান্ট আমার মাথায় আসলো সে একটি সুন্দরী প্রতিযোগিতা থেকে এসেছে, তাই তার পাশে তাকে দেখতেও সুন্দর লাগছিল এই নামটা দেয়া। সো এটা প্রচুর ভাইরাল হয়েছে। আমি জানি না, আপনি বলার পর সবাই অনেকেই বলে, যাক বেচতে পারলাম। সো আমাদের এই আয়োজনটা কুসুম আপু একদম সিনেমার মানুষদেরকে নিয়ে, সিনেমার একদম যারা ফ্রন্ট লাইনার আছেন, যারা ব্যাকে কাজ করেন, এভরিওয়ান। সো আমরা চেষ্টা করব এই আয়োজনের মাধ্যমে যারা সিনেমার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে নিয়ে আড্ডা দেবার, সেই সাথে সাথে কিছু টুইস্টও থাকবে যেহেতু আমার সাথে এসেছেন। সো ফার্স্টে একটু শরতের জবা নিয়ে কথা বলবো, যেহেতু শরতের জবাই চলছে এখন অনেক, এবং আপনি সব জায়গায় যাচ্ছেন। আপনি তো সিনেমা করছেন অনেক বছর হয়ে গেছে, আপনার এক্সপিরিয়েন্স যদি আমি হিসাব করি সিনেমার কয়টা হলো সেটা বড় ব্যাপার না, কিন্তু এক্সপিরিয়েন্স অনুযায়ী অনেক বছর হয়ে গেছে। আমার মনে হয় এই প্রথম প্রমোশন নিয়ে কুসুম শিকদারকে এত জায়গায় আমরা দেখলাম, কেমন লাগছে? হ্যাঁ, কারণ প্রডিউসার। ওকে, ও এই কারণে। ওকে, আচ্ছা, একটা ব্যাপার রেলিভেন্ট বলি, সেটা হচ্ছে যে সিনেমা প্রেমী কেউ যদি ইনভেস্ট করে বা প্রডিউস করে, সেক্ষেত্রে কিন্তু দৃষ্টিভঙ্গিটাই অন্যরকম হয়ে যায়। তার যদি প্রেম থাকে, সাপোজ একজন শুধু টাকায় লগ্নি করলো, কিন্তু তার প্রেম ভালোবাসাটা সিনেমার প্রতি আসলে ওরকম না যেরকম আমাদের বা আমার থাকবে, তো সেক্ষেত্রে আসলে একটা পার্থক্য বা তারতম্য রয়েই যায়। তো এই জন্যই আপনি আমাকে সব প্রমোশনে দেখছেন, কারণ আমি ভালোবাসা প্রেম থেকেই প্রডিউস করেছি বা ইনভেস্ট করেছি এই কারণেই। বাট আমার অভিনয় করা যে সমস্ত সিনেমাও আছে, গহীন শব্দ, লালটিপ বা শঙ্খচিল, এগুলোর প্রমোশনও আমি যথেষ্ট দৌড়াদৌড়ি করেছি। শঙ্খচিলে তো ইন্ডিয়াতে প্রচুর যেতে হয়েছে, লালটিপের সময় আমরা ফ্রান্সও গিয়েছিলাম। সো দৌড়াদৌড়িতে আমি প্রমোশনে করি না অভিনেতা হিসেবেও তা না, করেছি। এটাতেও হ্যাঁ ডিফারেন্ট বলা যায়, বাট পরিমাণ কিন্তু মোটামুটি একই। আচ্ছা, এবার পরিচালক, প্রযোজক, হ্যাঁ, আবার অভিনেত্রী, চিত্রনাট্যকার, এই যে মানে পরিবারের সকল সদস্যের মানে রুটি রুজি একাই নিয়ে নিচ্ছেন। আর কষ্টটা দিয়ে করছি। কুসুম শিকদার 2024 সালে এসে কেউ কষ্ট নিয়ে কথা বলাটা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন। জেন জি, জেন আলফা, দে আর লাইক অল রানিং আফটার থ্রু দ্য সাকসেস স্টোরিজ। সো সেইখান থেকে যদি বলি যে এই যে অর্থলগ্নি করলেন, এতদিন কয়েক সপ্তাহ তো গেল শরতের জবা, 4th week, 1 মাস চলে গেল। অর্থলগ্নি করে হিসেব অনুযায়ী কতটুকু ব্যাক আসলো, কতটুকু লাভবান হয়েছে প্রযোজকের? ইটস টু আর্লি টু সে। এইভাবে আসলে এই বিজনেসটা তো এইভাবে চলে না হুটহাট, মানে আমি বিক্রি করলাম টাকা পেয়ে গেলাম, এইভাবে না। সিনেমা তো একটা লং প্রসেস। এরপর আমরা ওটিটিতে যাব, তারপর আমরা ফেস্টিভ্যালে যাব, টেলিভিশন কপিরাইট থাকবে, ডিজিটাল, বিভিন্ন মানে পর্যায়ক্রমে এর। বাট কুসুম আপু, মানে 1 মাসের মধ্যে কি মনে হয় যে দর্শক হলে কেমন যাচ্ছে, শরতের জবার রেসপন্স কেমন পাচ্ছেন সেই জায়গা থেকে? যদি শরতের জবার গল্পের
রেসপন্স অত্যন্ত ভালো। সবাই আমাকে বলেছে গল্প ভীষণ পছন্দ হয়েছে, যেটা ঠিক শরতের জবা বইটার থেকে আমি যে ফিডব্যাক পেয়েছিলাম একই রকম না, একই ফিডব্যাক আমি পাচ্ছি। বিশেষ করে ইন্টারভালের পরে অডিয়েন্স অনেক বেশি ইনভলভড হয় এবং লাস্টে শকড হয়। যারা গল্পটা আসলে পড়েনি তারা আরও বেশি শকড হয়, যারা গল্পটা পড়েছে তারাও হয়, কারণ গল্প থেকে মুভি একটু বেশি আছে এবং একটু আলাদা তো করতেই হবে ফিল্মের জন্য। আর যদি আপনি হলে দর্শক যাওয়ার পরিমাণের কথা বলেন, তাহলে আমি সত্যি কথা বলবো যে ঈদের পর তো আসলে আমাদের সিচুয়েশন দেশের একটু অস্থিতিশীল আছে, হয়ে গিয়েছিল না, এখনো কিছুটা আছে। সেদিক থেকে চিন্তা করলে ঈদের পরে হলে দর্শক যায়নি, মূলত বাংলা সিনেমা দেখতে একদমই যায়নি। সে তুলনায় শরতের জবা 100% সাকসেসফুল, যে এতদিন পরে দর্শক, থ্যাংক ইউ, আম অনার্ড, দর্শক বাংলা সিনেমা দেখতে গেছে হলে, সেদিক থেকে শরতের জবা সাকসেসফুল। তুমি কি শরতের জবা? এত মানুষের ভিড়ের মধ্যেও আমার খুব একা একা লাগে। উনি মেরেছেন। একটা মৃত মানুষ কিভাবে একটা জীবিত মানুষকে মারবে? শরতের জবার কাস্টিং যদি দেখি, মানে এক একজন তুখোর অভিনেতা অভিনেত্রী, তারা নতুন হোক কিংবা পুরাতন, এক্সপিরিয়েন্সড হোক কিংবা না হোক, তাদেরকে অন স্ক্রিনে যারা দেখেছেন সিনেমাটা তাদের জন্য বলছি, আর যারা দেখেননি তাদের জন্য আরো বেশি করে বলছি যে তারা সবাই এত সুন্দর আসলে অভিনয় করেছে, মনেই হয়নি যে কেউ নতুন সিনেমা, প্রথম সিনেমা, দ্বিতীয় সিনেমা, আবার এটাও মনে হয়নি যে হ্যাঁ উনি তো অনেক পুরনো। কুসুম শিকদারকেও নতুন করে আমরা আবিষ্কার করেছি শরতের জবায়, এরকম কখনো দেখিনি। জুনিয়র কাস্টিং খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। হ্যাঁ, একদম একদম। আপনি জলদি আহেন, আইসা বাকির ডানাটা উচ্চুত করে কেটে দেন। তোর কয়টা ভাতের লাগে? তোর কয়টা ভাতার লাগে? তোর আমি না আজকে তোর আমি জানে বাইরে। শুটিং এর গল্পগুলো কিন্তু আরো মজার। আমি যদি একটু জানতে চাই, আপনার নানা বাড়িতে, দাদা বাড়িতে, নড়াইলে শুটিং হয়েছে দাদা বাড়িতে, এই যে মানে ভুতুরে একটা অবস্থা সিনেমার মধ্যে দেখলাম, তো তার বাইরে আসলে ভুতুরে কি কি অবস্থা হয়েছিল একটু জানতে চাই। হ্যাঁ, ছিল। প্রথমে বলি, আমার যে মূল গল্পটা ছিল অজাগতিক ছায়া বইয়ের যে শরতের জবা, সেখানে গল্পটা কিন্তু শহর ভিত্তিক ছিল, আর আমরা শুটিং করেছি কিন্তু মোটামুটি গ্রাম অঞ্চল বলা যায়। তো আমি এই চেঞ্জটা করেছি ইচ্ছা করেই, যেহেতু গল্পটার জনরাটা একটু সাইকোলজিক্যাল থ্রিলার, শেষের দিকে ভীষণভাবে অতি প্রাকৃতিক বিষয় আছে, ভৌতিক আবহ আছে, পুরো গল্পটাতেই রহস্য আছে। সে কারণে আমি মানে ঢাকায় না করে ঢাকার বাইরে করেছি, কারণ ঢাকার বাইরে ইলেকট্রিসিটি বন্ধ করে দিলে একদম এত বেশি নিরিবিলি, এত বেশি নির্জন এবং অন্ধকার থাকে, এই বিষয়টা আমাদের গল্পের জন্য খুব প্রয়োজন ছিল। এবং আরও একটা সুবিধা হয়েছে, এই ধরনের আবহে কাজ করে আর্টিস্ট বা শুধু কাজ না, কাস্ট অ্যান্ড ক্রু সবার মধ্যে কেমন একটা ভয় সব সময়, এরকম অনেক মজার ঘটনাও আছে। মানে ভয় পেয়ে মানুষ চিল্লাচিল্লি করেছে, ভয় পেয়ে প্রায় অজ্ঞান হয়ে গেছে, পরে 2-3 দিন ঘুমাতে পারেনি বা সাথে কাউকে নিয়ে ঘুমিয়েছে, এরকম অনেক ঘটনা আছে। বিউটিফুল ম্যাডাম, সাদে যাবেন না। আপনি নিশ্চয়ই জবা, তাই না? জবা জবা আবার ভালো না, ভালো না। বলতেছো না কেন? তুমি কেন বলতেছো না? গোপন ব্যবসাটার কথা বলে দেব। সমস্যা নাই, আমার এই মানিব্যাগ ভর্তি টাকা। তোমার মতো মেয়েরা কি চায় আমি খুব ভালো করে জানি। শরৎ আছে। শরৎ কি সত্যি ফিরে এসেছে ভূত হয়ে? এক ব্যক্তির ভিতর অনেকগুলো ব্যক্তিত্বের বসবাস। কিছু নেই, কিছু নেই, উনি আমার ওয়াইফ, উনি আমার ওয়াইফ, উনি আমার ওয়াইফ।
সবথেকে এদিক থেকে- ভয় কে পেয়েছিল কাস্ট এন্ড ক্রিউর মধ্যে? আমাদের হেয়ার স্টাইলিস্ট ওকে, ওর চিৎকারে মাঝে মাঝে আমাদের শুটিং সবাই ভয় পেত। শর্ট ভেঙে যেত Okay. চিৎকারে। Okay. তো এই তো এদিক থেকে আমি কিছুটা সার্থক যে হ্যাঁ। আমি যে আবহে শুট করতে চেয়েছি ঢাকায় হলে হয়তো পারতাম, কিন্তু ওখানে একটু বেটার হয়েছে। ওকে, আমার কাছে যেহেতু আমি প্রথমেই বলেছি যে আমাদের এই আয়োজনের একটু ব্যতিক্রম কিছু তো থাকবেই, আমার আয়োজন টুইস্ট তো থাকবেই, একটু খেলাধুলা থাকবে, আর নন্দিনাপুর পরিচালনায় শো হচ্ছে, খেলাধুলা তারও আমি কিছু খুবই প্ল্যান আছে। দুর্বল, খুবই না, দুর্বল। ওই খেলাধুলা না, এগুলোও পারবো না। মানে কোন সিনেমা নিয়ে সিনেমার গান, কোন সিনেমার হ্যাঁ, নাচ, এরকম পারবো না, একদম zero। কোন সিনেমা জিজ্ঞেস করবো না, স্ক্রিনে একটা গান দেখাচ্ছি, সেই গানটা মিউট থাকবে, গানটা চলবে, দেখেন আপনি পারেন কিনা যে গানটা কোনটা, দেন যদি পারেন একসাথে গাইবো, কারণ আপনি ভীষণ ভালো গান গান। অতীত বর্তমানে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নাই। সো ফার্স্ট ক্লু অন স্ক্রিন ইজ হিয়ার ফর ইউ। সিনেমার নাম দুই জীবন, পরিচালক আব্দুল্লাল মামুন। আমরা স্ক্রিনে দেখছি আমাদের সবার প্রিয় হিরো আফজাল হোসেন এবং সবার খুব পছন্দের নায়িকা দিতি। তুমি আজ কথা দিয়েছো? হ্যাঁ, সত্যি? তুমি আজ কথা দিয়েছো। দেখি একটু ছাড়ো দেখি। অনেক বেটার, তুমি গাও। বাথরুমে গেতে গেতে অভ্যাস হয়ে গেছে। ওকে, আমার কাছে নেক্সট ক্লু হচ্ছে নরম গরম ছবির নাম, এফ কবির চৌধুরী পরিচালনায়। স্ক্রিনে আমরা দেখব সেকেন্ড ক্লু, অভিনয় করেছে অঞ্জু ঘোষ, ওয়াসিম এবং জাভেদ। লেটস হ্যাভ আ লুক। বাংলা সিনেমার সবথেকে হিট গান। সিঙ্গার কে? সিঙ্গার রুনা লায়লা। বৃষ্টি হলেই আমরা আমাদের প্রিয়জনকে না যাওয়ার জন্য এই গানটা গাই। আচ্ছা, চলে যেও না, চলে যেও বৃষ্টি না। ভেজা রাতে। দারুণ দারুণ, আমায় তুমি ফেলে যেও না। এটা রিমেক করলে আপনি হ্যাঁ, গেন। ঠিক আছে। আপনার সিনেমায় যদি নেন তাহলে গাবো। আপনি তো এখন অনুষ্ঠানে গিয়ে গিয়ে উপস্থাপকদের বলতেছেন সিনেমায় কাজ করবেন। বিগ জেলাস, ইটস ওকে। থার্ড ক্লু আপনার জন্য অন স্ক্রিনে, গোলাপি এখন ট্রেনে। খুব খুব দুর্দান্ত একটি সিনেমা, বাংলা সিনেমার সুপার ডুপার হিট সিনেমা, পরিচালক আমজাদ হোসেন। স্ক্রিনে দেখানো হচ্ছে ববিতা ফারুক আনোয়ারা, রওশন জামিল। হায়ের কপাল মন্দ। হ্যাঁ, এবং এই সিনেমা গোলাপি এখন ট্রেনে এটা অনেক বিখ্যাত বিখ্যাত সিনেমা এবং অনেকগুলো সেক্টরে ক্রাইটেরিয়াতে কিন্তু জাতীয় চলচ্চিত্র হ্যাঁ। পুরস্কার অর্জন করেছে। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এই জীবন জইলা পুইরা শেষ তো হইল না। আমরা কিন্তু প্রিয় অভিনেত্রী দুজনই। এবং আমরা কিন্তু অনেক সময় কথায় কথায় বলি গোলাপি জামা পরে গোলাপি এখন ট্রেনে, গোলাপি এখন ঢাকায়। মানে জাস্ট থিঙ্ক 1978 সালের সিনেমা 2024 সালে এসেও আমরা ওই সিনেমার অনেক কিছু ইউজ করছি। তার মানে একটা কাজ তো আপনারই, আমারও জন্মের আগে। হ্যাঁ, ওই কথা যাচ্ছি না। ওকে, 4 নম্বর ক্লু হিম্মত ওয়ালি, আরও একটি দুর্দান্ত সিনেমা আমাদের বাংলাদেশের 84 সালে, 1984 সালের, এবং পরিচালক ছিলেন অশোক ঘোষ, অঞ্জনা, শাবানা, জাবেদ, মাহমুদ কলি। এনাদের সহকারে একটি গান আছে, খুব রোমান্টিক একটা গান, সেটা আপনার জন্য পারবো। অনেকদিন পর দেখলাম এই গানটা, আসলে মানে ভিডিও দেখা হয়নি অনেক দিন, এই জন্য একটু অপরিচিত লাগছে। কি মনে হচ্ছে? পারছি না, পারছি না এটা। ওকে, গানের নাম এই ভালোবাসা বেঁচে থাকবে। আচ্ছা, এবং যিনি অভিনয় করছিলেন সেই রকস্টার আমাদের অঞ্জনা। এই ভালোবাসা বেঁচে থাকবে, এই ভালোবাসা বেঁধে রাখবে, সুখের স্মৃতির মতো হারিয়ে গেলে পেছন থেকে সে তো ডাকবে। ওকে, 5 নম্বর ক্লু,
এইটা যদি কুসুম সুন্দরী না পারে তাহলে আমি হট সিট ছেড়ে চলে যাব। এরকম আমার বড় বিশ্বাস challenge? আমার বিশ্বাস কুসুম শিকদার এটা পারবে। হেরে গেলাম টেনশনে। সিনেমা মিস লঙ্কা এবং পরিচালক ইকবাল আখতার ও মোহাম্মদ জিয়াউল আসলাম এবং ফয়সাল, ববিতা, জাফর ইকবালের অভিনয়। লেটস হ্যাভ আ লুক অন স্ক্রিন। নায়িকারা যেটা করে সাধারণত, চুরি করেছো আমার মনটা। ইয়েস, চুরি করেছো আমার মনটা, হয় রে হয় মিশে লঙ্কা। এইটা যদি না গান কুসুম শিকদার তাহলে হবে না। না, ইউ হ্যাভ টু সিং। এই গানগুলো ওইভাবে আসলে আমাদের আজকে clearly সিনে মনে নেই। ব্লাস্টের প্রথম পর্ব আপনাকে গাইতেই হবে, এটা আমাদের দাবি। চুরি করেছো আমার, এত ভালো গান আপনি যে এই দর্শক কুসুম আমি সুন্দরী- গাইলে তারা হট সিট থেকে উঠে চলে যাবে। কুসুম সুন্দরী প্লিজ ডোন্ট সে দ্যাট। আমি আজকে লজ্জায় লজ্জিত হয়ে না, যাচ্ছি। এটা পারি না। অলরাইট, 5টার মধ্যে 4টা ইজ নট ব্যাড। আর গিফট তো বললেন। থাকছেই। হ্যাঁ, সো কিছু নর্মাল প্রশ্ন করতে চাই যেগুলো দর্শকের খুব জানার আগ্রহ। যারা নায়িকা তারা কি আসলে এই জিনিসগুলো করে কিনা। ওকে, দেখি। সো ঘুম থেকে সাধারণত কুসুম সুন্দরী কয়টায় উঠে? শুটিং থাকলে তো 7টা 8টা এরকম উঠতে হয়, ওকে। আর শুটিং না থাকলে 9:30। প্রতিদিন কুসুম শিকদার কি জাতীয় খাবার খায়? এগুলো কিন্তু দর্শকের প্রশ্ন। হ্যাঁ, সত্যি? হ্যাঁ। আচ্ছা, আমি অবল একটা ভেজিটেরিয়ান, মাছ Okay. মাংস খাই না। এটা মোটামুটি এখন ইন্টারভিউ দিতে সবাই অনেকেই জানে, জানে। হ্যাঁ। তবে সাথে বলে রাখি, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে এটা জানার পর যে শুধুই মানে সবজি, দুধ, ডিম কিনা। না, আমি 3 বেলা ভাত খাই, প্রচুর বাদাম খাই, খুব ক্ষুধা লাগলে আশেপাশে কোনো কিছু না থাকলে মুড়িও খাই। Okay. আমি মাছ মাংস খাই না, জাঙ্ক Headline, ফুড, মুড়ি কোল্ড খান ড্রিঙ্ক, কুসুম আইসক্রিম, শিকদার। হ্যাঁ এগুলো খাই না। এক কথায় নিজেকে প্রকাশ করতে বললে কুসুম শিকদার এক কথায় নিজেকে কোন শব্দে প্রকাশ করবে? ফোকাসড। ফেভারিট হলিডে ডেস্টিনেশন কোনটা? আমার সিঙ্গাপুর যেতে খুব ভালো লাগে, সেটা হলিডেতে হোক আর কোনো কাজে হোক। ওকে, রিসেন্টলি আপনি একটি ইন্টারভিউতে আপনার অনেক জুয়েলারি ব্যাগে কি আছে এগুলো নিয়ে অনেক কথা বলেছেন এবং সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা ভালোই হচ্ছে। হ্যাঁ। এত টাকা কোথায় পান? নিশ্চয়ই কোথাও থেকে পাই। ওকে, কল নাকি টেক্সট কোনটা প্রেফার করেন? ব্যস্ততা এবং কার সাথে কথা বলছি তার উপর। Okay, প্রয়োজন okay. হলে সাথে সাথে কল, সময় থাকলে টেক্সট। ওকে, যদি আপনাকে এরকম বলা হয় যে আপনি একটা সুপার পাওয়ার পাবেন, কোন টাইপের সুপার পাওয়ার আপনি পেতে চান? মানুষের ডিসঅনেস্টি একটা বোঝার। এটাই কুসুম শিকদার অনেক অনেক সুপার পাওয়ার চাই, বুঝে যাচ্ছি। এটাই চাই, ওকে, ডিসঅনেস্টি বোঝার আগে থেকে। ওকে, স্ক্যান মানে মানুষকে স্ক্যান স্ক্যান করা, আল্ট্রাসাউন্ড। আউটগোয়িং নাকি ইন্ট্রোভার্ট? আমি 99% ইন্ট্রোভার্ট। ওকে, আপনি অনলাইন নাকি অফলাইন কোন টাইপের পারসন? মানে অনলাইনে থাকতে পছন্দ করেন নাকি অফলাইনে? অফ থাকে না অফলাইনে থেকে মানুষকে দেখে, এরকম না তো? না, তা না, আমি নিজেকে নিজে অফলাইনে রাখতে পছন্দ করি, লো প্রোফাইল। ওকে, আপনাকে নিয়ে মানুষের মনে সব থেকে ভুল ধারণা কোনটা? আমি অনেক অহংকারী, আমি অনেক কম কথা বলি, কম মিশি, এগুলো। Okay. আসলে আমি অনেক ফ্র্যাঙ্ক, অনেক ফ্রেন্ডলি। ইয়েস। তবে একটা বিষয় আছে, হ্যাঁ, তবে বলেন। সেটা হচ্ছে যে আমি যার সাথে মিশতে পারবো তার সাথে আমি প্রথম সেকেন্ডেই ওপেন, কিন্তু আমি তার সাথে যদি মিশতে না পারি আসলে কোনোদিনই পারবো না। কোকিল কেন ময়না ডাকে? কোকিল কেন কুহু ডাকে না? কারণ এটা শরতের জবার হিট গান, তাই। And of course credit goes to Anika. কোকিল ডাকে ময়না, গলার কাটা নেমে গেলে আর যে দেরি সয় না, যার ঘরে তার হয় না। কোকিল ডাকে ময়না, গলার কাটা নেমে গেলে আর যে দেরি সয় না। কোন নিউজটা দেখে আপনি খুব হেসেছেন? খুব রিসেন্ট। আমি জানি Off-air-এ বলবো। আপনি জেলাস, আমি বুঝতে Off-air-এ পারছি। আই গট ইট। সোশ্যাল মিডিয়াতে কাকে স্টক করেন? অফলাইনে থেকে কাকে দেখেন? না, এরকম কেউ নেই, কাউকে এরকম দেখেন না? কেউ নেই। এখন নিজের ফেসবুকে বেশি যাই। কোন গুণটি আছে যেটা এখনো কেউ জানে না? আমি খুবই এমপ্যাথেটিক, সিম্প্যাথেটিক। মানুষের জন্য আমার আসলে খুব কষ্ট হয় কারো কষ্ট দেখলে। এটা কেউ জানে না এখনো? সবাই তো জানে না। না, আমার কাছের মানুষরা তো নিশ্চয়ই জানে। ওকে, মানুষের কাছে কুসুম শিকদারের একটা কাজ কাছের মানুষের কাছে যেটা সে প্রায় করে কিন্তু খুবই বিরক্তিকর, সেটা কোনটা? আপনি বোঝেন সেটা যে আমি এটা করছি, আমার কাছের মানুষরা আসলে বিরক্ত হচ্ছে কিন্তু তাও আমি এটা রিপিট করছি। আমি কারো উপর রেগে গেলে তার সাথে আর কথা বলি না, এবং
তাকে অফলাইনে রেখে এবং দেই। মানে এটা ফরএভার, এটা ঠিক হবে না আর। মানে ইউ ফরগিভ বাট ইউ ডোন্ট ফরগেট আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে, বাংলাদেশের কোন ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখা হয়? মানে এখন তো অনেক ইনফ্লুয়েন্সার্স আছে, অনেকে online এ আছে, কাজ করে। অনেকে আছে, আমি একটা দুটো নাম বলবো না। ওকে, বাট দেখা হয়, আপনি দেখেন, দেখি, তাদেরকে হ্যাঁ, দেখেন। হ্যাঁ, এখন না দেখেও পাইনি কারণ চলে আসে ফিডে Okay, চলে আপনার আসে। কেমন লাগে ইনফ্লুয়েন্সারদের যখন ভিডিও দেখেন কার কিংবা কাজ- ভাইরাল ভালোই লাগে, ভিডিওগুলো দেখেন? ভালোই লাগে। ভালোই লাগে। ওকে, কোন নিউজ দেখে খুব রাগ হয়েছিল, যেটা আপনি না আপনাকে নিয়ে করেছে, এরকম কোন নিউজ? ওই যে বললাম, আমার প্রচন্ড রাগ হয় না, প্রচন্ড হাসিও পায় না, প্রচন্ড কষ্টও পায় না, আমি ইগনোর করি। ওকে ওকে, কোন কাজটি জীবনে একবার হলেও করতে চান, যে এই সিনেমাটা যদি রিমেক হয় তাহলে আমি করতে চাই, এরকম না, কোনো এরকম কাজ কিছু নেই, এরকম কিছু নেই। লাস্ট শরতের জবাবাদে কোন সিনেমাটা দেখেছেন? নেটফ্লিক্স প্রচুর দেখি, Okay. গতকাল রাতেও দেখেছি ডোন্ট মুভ। ওকে মুভি দেখি আমি প্রচুর। ওকে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর অ্যান্সার দেওয়ার জন্য। কিন্তু আপনি খুব পজিটিভ একটা মানুষ, সেটা আপনার সাথে যারা বসে ইন্টারভিউ নিতে কিংবা এমনি আড্ডায় তারা সবাই জানে। হ্যাঁ, হ্যাঁ। এই যে সবাই আপনাকে নিয়ে যখন পজিটিভিটি বলে, কিন্তু ফট করে একজন একটা নেগেটিভ কিছু বলে ফেললো, তখন আপনার কেমন লাগে? একদম ইগনোর করি, ট্রাস্ট মি। আমার তো এরকম অনেক টেক্সটও আসে, শুধু নিউজ না। Okay. আপনি তো নিউজের কথা বললেন, অনেক টেক্সটও আসে, বা ওই যে কমেন্ট বক্সে কমেন্ট আসে, যেটা দেখলে যে কোনো মানুষ, সে যত ভালো ভদ্র ইনোসেন্ট হোক না কেন, রেগে যাবে। আমার রাগ হয় না। আচ্ছা, তাহলে একটা কোয়েশ্চেন, যেহেতু রাগ হয় না, এরকম করে করতে হবে questionটা। কুসুম শিকদারকে আসলে বাধা যাচ্ছে না, কেউ বাঁধতে পারছেন না, সে বাধা পড়বে কবে? ওইদিকে কি মানে সরাসরি তো করতে পারবো না, তাকে কোন সময় আবার ফাট করে রেখে যান। আমি রাগি না, বললাম তো, রেগে গেলে আর কথাই বলি না। Okay. সো এটা কবে অনেক বাধা বড় করছেন লেভেলের কবে? রাগ। কিছু জিনিস আসলে প্রি প্ল্যান্ড, আমরা নিজেরাও বলতে পারি না, জানি না। থাকে না যে ইচ্ছে আছে কবে, না, ধরেন থাকে যে না। পাত্র তো অনেক আছে, না, না, কিন্তু থাকে না। ওই আমার মতো আর কি এরকম এরকম করছে, কিন্তু ডিরেক্ট দিচ্ছে না, ওই যে তাদের জন্য কোন একদিন আপনাকে বললাম না, যে ছেলেরা আমাকে পছন্দ করে না। ভয় পায়। থ্যাংক ইউ সো মাচ কুসুম আপু। শরতের জবার মতো এরকম আরো অনেক অনেক সিনেমা আসছে নিশ্চয়ই, আমরা লুক ফরওয়ার্ড করছি, কারণ এত সুন্দর একটা গল্প এবং এত সুন্দর একটা মেকিং এর পর একটু তো লোভ লাগেই যে কুসুম শিকদার আরো অনেক কাজ দিবেন নিশ্চয়ই, তো সেগুলোর ইনশাআল্লাহ। জন্য অনেক অনেক শুভকামনা রইল Thank আমাদের you. এটিএন এর দর্শকের জন্য, যদি কিছু বলতেন। থ্যাংক ইউ আপনাকে বিথি, থ্যাংক ইউ সিনেব্লাস্টকে, থ্যাংক ইউ এটিএন বাংলাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আর দর্শকদের একই কথাই বলবো, হলে গিয়ে প্লিজ বাংলা সিনেমা দেখবেন, হলে গিয়ে এখন শরতের জবা দেখবেন, আমাদের পরিশ্রম তাহলে সার্থক হবে। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট দর্শক, 12টার উপরে মানডেতে চলে এসেছি। সো 12টা যেহেতু বেজে গেছে, আমাদের শোয়ে 12টা বাজলো নাকি আমাদের শো হিট হলো, সেটা কিন্তু আমরা জানতে পারবো শুধুমাত্র আপনারা যখন নেক্সট সানডেতে একই টাইমে এটিএন বাংলায় আমাদেরকে টিউন ইন করবেন। আজকের মতো সাইন আউট করছি, ফারজানা বিথি। দেখা হচ্ছে সানডেতে সিনেব্লাস্টে।